হ্যালো এভরিওয়ান, আমি জয়িত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। রিটার্ন ব্লগের এইটা পার্ট 2 আর সাথে এটাই ফাইনাল পার্ট। আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলেই ছিলাম আর এরই মধ্যে সন্ধ্যা নেমে গেছিল আর আমরাও ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর এটা এর পরের দিন সকালে, অর্থাৎ বুধবার সকালবেলা। তো বুধবার খুব ভোরবেলার দিকে 5টার দিকে আমরা গুয়াহাটি স্টেশন ছেড়ে দিয়েছিলাম। আর এখন খুব সম্ভবত ঘড়িতে বাজছিল 9টা। আজকে শুধুমাত্র আমার রিটার্ন ব্লগই থাকছে সেটা নয়, সাথে আমি দেখাবো যে আমার আসাম কতটা সুন্দর। ভারতের একটা অন্যতম পার্ট নর্থ ইস্ট, আর এই নর্থ ইস্টটা এতটা সুন্দর সেটা আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তা বুধবার ভোরবেলা গুয়াহাটি স্টেশন আসার সাথে সাথেই ট্রেনটা আমাদের অনেকটাই খালি হয়ে গেছিল, কারণ অনেক প্যাসেঞ্জারই তখন ডেস্টিনেশনে পৌঁছে গেছিলেন, তো ওরা নেমে পড়েছিলেন। আর এদিকে সোমবার রাত্রের থেকে আজকে বুধবার সকাল আমার মুখের অবস্থাটা জাস্ট দেখার মতো ছিল না। এর মধ্যে এসি প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর ওয়েদারটাও বাইরে মানে রৌদ্র ছিল, কোনো কোনো জায়গায় বৃষ্টির ওয়েদারও হচ্ছিল। তো মানে সব কিছু ওয়েদারও মিক্স, বাইরেও ওয়েদার মিক্স ছিল। আর এদিকে এসির প্রচণ্ড ঠান্ডায় 3 দিন ধরে মানে অবস্থা খারাপ ছিল। তা এখানের ভিউগুলো খুব দুর্দান্ত, তাই না? পুরো রাস্তা জুড়েই শুধু বেশিরভাগই জঙ্গল জঙ্গল, পাহাড় আর মধ্যে মধ্যে ঝর্ণা। তো এরকম নেচার আপনাদের কেমন লাগে আমাকে বলবেন তো। আর এই মধ্যে মধ্যে চা বাগানগুলো জাস্ট ভিউটাকে জাস্ট ইনহ্যান্স করে দিচ্ছিল। তো লামডিং আমরা ছেড়েছিলাম খুব সম্ভবত সকাল 9টা, 9:30টার ভেতরে। আর এখন এত সুন্দর গ্রামের বাড়ি ঘর, এই জঙ্গল, এসব দেখতে দেখতে আমরা খুব কাছাকাছি এসে গেছিলাম হাফলংয়ের। আসামের স্পেশালি লামডিংটা ক্রস করার পর এই জায়গাগুলোতে, এই পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক একদমই কাজ করে না বললেই চলে, বা খুব একদম নেটওয়ার্ক খুব লোতে চলে, যেটাতে মানে ফোনেও পাওয়া যায় না কাউকে। আর মেসেজ বা ডাটা ইউজ করা তো মানে খুব কমই হয় না বললেই চলে। কিন্তু এই জায়গাগুলোতে একটা মনের আলাদাই শান্তি পাওয়া যায়, কারণ এখানে এত সুন্দর সুন্দর ঝর্ণা আর এত সুন্দর আমাদের প্রকৃতিটা, সেটা সত্যি মানে বাইরে প্রচণ্ড হাই একিউআই, তার সাথে পলিউশন, এই সব কিছু মানে মধ্যে এই জায়গাগুলো না একটা আলাদা শান্তি দেয়। আর শুধু আলাদা শান্তি নয়, শরীরটাকেও একদম চাঙ্গা করে তোলে।
আসামে প্রত্যেক বছরই বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়। আর এই যে গল্প করতে করতে আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে, এটা দেখতে ভালো লাগলেও তখন অনেকটা টেনশন হচ্ছিল যে কোনোভাবে একটা বড় বৃষ্টি যদি আসে তার আগেই যেন আমরা পাহাড় লাইনটা ক্রস করে ফেলি। কারণ এখানে যে পরিমাণে বৃষ্টি হয় সেটাতে আমাদের প্রত্যেক বছরই বরাক ভ্যালির সাথে আসামের একটা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় রেলের। কারণ প্রচণ্ড পরিমাণে ধস নামে, কারণ যেহেতু পাহাড়ি জায়গা। তো এটাই প্রে করছিলাম যে বৃষ্টি খুব বেশি পরিমাণে যাতে বৃষ্টিটা না নামে এখনই, আর তার সাথে ভিউয়ের এনজয়ও করছিলাম। আর খুব বেশি মনে পড়ছিল বিশাখাপট্টনমের কথা, সেখানে ঘোরাঘুরি এসব কিছু মনে পড়ছিল, দাদা বৌদিদের কথা। তো এখানে এসব কিছুই মাথায় চলছিল, আর তার সাথে এত সুন্দর পাহাড় আর এত সুন্দর ভিউগুলো, জাস্ট মানে কি বলবো যে এত ভালো লাগছে না। এগুলো এনজয় করবো না কিছু ভাববো, সেটাই ভাবছিলাম। তো এখানে অনেক ছোট ছোট স্টেশনে বৃষ্টির থেকে হওয়া বড় ক্ষয়ক্ষতি এড়াতে অনেক ছোট ছোট জায়গায় কিছু কাজ হচ্ছিল স্টেশনে। তো কিন্তু স্টেশনগুলোর নাম আমার মনে নেই। আমাদের এই ট্রেন রাউটের পাশাপাশি এখানে কিন্তু বাই রোডেও আপার আসাম থেকে বরাক ভ্যালি কানেক্টেড। তবে সেম সিচুয়েশন, বৃষ্টি হলে কিন্তু এখানে মানে যদি ধস নামে তাহলে কিন্তু পুরো ব্লকেজ হয়ে যায়, আর তখন জিনিসপত্রের দামও বেড়ে যায়। কারণ এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক ট্রাক এখানে, আর এগুলোতে আমাদের বরাক ভ্যালিতে জিনিসপত্র আমদানি হয়। তো সব কিছুই ট্রান্সপোর্টে মানে ধস নামলে প্রবলেম হয়ে যায়। কিন্তু এটাই বলবো যে আমাদের নেচার কিছুটা সব কিছুতেই কিছুটা যদি ভালো থাকে, কিছুটা খারাপ থাকে। তো এত সুন্দর নেচার যখন আমরা পেয়েছি, সাথেই একটু ক্ষয়ক্ষতিও একটু তো সাথে থাকবেই। তবে সেটা তো আচ্ছা, রিকভার করা যায়। প্রত্যেক বছর ফ্লাডও হয়, সেটাও মানে ঠিকঠাক রিকভার করা যায়। কিন্তু এই নেচারটা যদি আমরা একবার হারিয়ে ফেলি, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু কখনো রিকভার করা যাবে না। তো আমাদের সবারই উচিত যে এই নেচার, প্রকৃতি আমাদেরকে যা এত সুন্দর দিচ্ছে, সেটাকে সেইভাবেই অনেকটা যত্ন করে রাখা। আচ্ছা, আমাদের এই বিউটিফুল আসাম আর এত সুন্দর কামিং নেচার, যেটা হাই একিউআই থেকে অনেকটা দূর, অনেকটা মেন্টাল পিস দিচ্ছে, এই এত সুন্দর সুন্দর ঝর্ণা, এত সুন্দর পাহাড়, এত সুন্দর ভিউ, এগুলো দেখে কি একবার আসতে ইচ্ছে করছে। আর অবশ্যই যদি আপনারা আসামের বাইরে হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার হলেও আসামটা দেখে যান, ভীষণ সুন্দর। আর না হলেও একবার এই লং জার্নি, যেটা আসামের পুরোটা ট্রেনে কভার করে, সেরকম একটা ট্রেনে একবার দেখে এনজয় করে যান। আমি বলবো যে আশাহত হবেন না। এখন আসাম হলো গিয়ে মনসুন টাইম, ভারী বৃষ্টিপাত এখানে খুবই ছোট ব্যাপার। তাই এখানে এখন ছোটোর থেকে ছোট ডোবা হোক, পুকুর, ছোটোর থেকে ছোট নদী থেকে বড় নদী, কোনো কিছুই বা ডোবা,
কোনো কিছুই এখানে এখন খালি পাওয়া যাবে না। এখন তার সাথে হেভি ফ্লো কমন ব্যাপার। তো মনসুন টাইমে আসলে এরকম ভিউ পাওয়া, বা অনেক সময় গরমে থাকে যে অনেক ঝর্ণাগুলো শুকিয়ে যায়, সেটা এই টাইমে পুরো ভরা দেখতে পাওয়া যাবে। বলতে বলতে এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আর সাথে আমরা পাহাড় লাইনটাকেও অনেকটা কাটিয়ে এসেছি। তো এখন আমরা মোটামুটি প্লেন জায়গায় এসে পড়েছি, আর একটু পরেই আমরা বদরপুর জাংশনে এসে যাব। তা ঘড়িতে এখন খুব সম্ভবত বাজে 2:30, আর এদিকে আমাদের ট্রেনটা বেশ অনেকখানি লেট ছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেট ছিল। তো জানি না কখন পৌঁছাবো। বদরপুর আসার আগে থেকেই দেখছিলাম যে আমাদের এখানে বরাক ভ্যালিতে খুব খুব প্রচণ্ড রৌদ্র ছিল। তো এদিকে আবার বদরপুরে পৌঁছানোর পর আমরা বেশ আরও আধা ঘন্টার থেকে 45 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। তো সেখানে অনেকটা দেরি হয়েছে। আর এরপর আস্তে ধীরে রওনা হওয়ার পর শিলচর এসে পৌঁছতে এদিকে আবার মেঘলা করে ফেলেছে। আর শিলচর এসে দেখলাম আমাদের এখানে বরাক নদী একদম ওভার হয়ে আছেন। তো এতক্ষণে পুরো ট্রেনটাই খালি ছিল, তো আমি এখানে একটু নাটক করছিলাম। আর আমরা শিলচর পৌঁছতেই প্রায় সন্ধ্যা 5টার মতো হয়ে গেছিল। আর এখানে বৃষ্টির সাথে স্টেশন থেকে বেরিয়েই তো বৃষ্টি পেয়ে গেলাম। আর এই বৃষ্টির সাথে আজকের এই পুরো শিলচর টু বিশাখাপট্টনম জার্নি সিরিজটা শেষ করলাম। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আর আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।